সরকারের কোনো ক্রেডিটই আমি দিচ্ছি না, কারণ সরকারের ক্রেডিট যদি দিতাম তাহলে তো ওই 1.5 বছর সে যন্ত্রণা সহ্য করতো না। তার কমান্ডে যদি এত কাজ হইতো ওই 1.5 বছর তো সহ্য করতো না। এখানে প্রশাসন নিজেরাই সিদ্ধান্ত নিছে, ইসিও কিছু না এখানে। ইসি তো খালি কাগজে কলমে ইসির আন্ডারে এই সবাই যায়, আসলে তার নিজেরাই সিদ্ধান্ত নিছে। এমন একটা নির্বাচন কোনো আলোচনা যাতে না হয়, কারণ এই নির্বাচন মানি ইউনূস সাহেবের অপসারণ। সুতরাং এই ইউনূস সাহেবের অপসারণটা এত বেশি জরুরি, হ্যাঁ, সুতরাং এই কারণে নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, কোনো কেওয়াস হয়নি। আর যদি পিসের 1.5 বছর, ওই 1.5 বছর তাকে কমফোর্টেবল থাকতে দেয় না, এই কারণে এই প্রশাসনই যদি থাকে কমফোর্টেবল, তাহলে যদি না নড়ে, কাজে ওই ডিস্টারবেন্সটাকে পার্টিকুলার এই দিনটাকে, এটা ইউনূস সাহেব জানতেন যে ইলেকশনের দিন কোনো প্রবলেম হবে না, কারণ রাজনীতিবিদ এবং প্রশাসন আমাকে চায় না, আমাকে বলতে ইউনূস সাহেবকে চায় না, এটা উনি জানতেন। তা আমার কাছে মনে হতো আমি ইউনূস সাহেবকে খুব ভালো বুঝছিলাম, আসলে আমি বেকুব। উনি সর্বোচ্চ সুন্দর নির্বাচন দিতে পারবে এই সিদ্ধান্তে উনি জানতেন যে আমি নির্বাচনের দিন আসলেই সুন্দর নির্বাচন হবে, কারণ আমার অপসারণটা জরুরি। সবার আগে গণভোটের অগ্রাধিকার এবং গণভোটের আলোকে ওনাকে সংবিধান সংস্কার করে কার্যক্রম শুরু করতে হবে, সংসদে প্রবেশ করতে হবে। এখন এই যে আপনি বলছেন যে গণভোটের আলোকে, গণভোটের যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়েও তো একটু মানে এদিক ওদিক আছে। জুলাই সনদ যেটি স্বাক্ষরিত হয়েছে, হ্যাঁ ঠিক আছে, জুলাই সনদে যেটি নিয়ে সমঝোতা হয়েছিল, সব মিলিয়ে একটা ব্যত্যয়ও আছে। সব মিলিয়ে ব্যত্যয় আছে, নোট অফ ডিসেন্ট আছে, রাইট, কিছু উনি দ্বিমত করছে, কিছু আমি দ্বিমত করছি, এইভাবে আছে। এই দ্বিমত ছিল বলেই তো গণভোটের প্রশ্ন আসছে। রাইট, এই দ্বিমত যদি না থাকতো তাহলে তার গণভোট লাগতো না। গণভোট যখনই হয়ে গেল তখন আপনার ওই নোট অফ ডিসেন্টের কোনো স্কোপ নাই, সব অ্যাপ্রুভড বাই দ্য পিপল এন্ড ইট শুড বি এক্সিকিউটেড বাই দ্য মেম্বার অফ পার্লামেন্ট। যে যদি আমরা ওই দিন স্বাক্ষরভাবে না করি এবং গণভোটের জন্য রাজি না হই, তাহলে নির্বাচনটা ভণ্ডুল হতে পারে। তাহলে স্বাক্ষরটা ছিল শুধু নির্বাচন পাওয়ার জন্যে, মানে তাদের কথায় নির্বাচন পাওয়ার জন্যে। পরে কি হবে পরেরটা দেখব, নির্বাচন পাওয়ার জন্য। এবং এই সরকার নির্বাচন নাও দিতে পারে, ডিলে ট্যাকটিস করতেছে, ইত্যাদি ইত্যাদি। তো সেটা সরকার যেমন তাদের সাথে প্রতারণা করছে, তারা ওই দিন স্বাক্ষর দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে কিনা সেই প্রশ্ন থাকলো আমার। এইবার আসেন, তারা তো অবস্থান ক্লিয়ার করছে, হ্যাঁ না না ইস্তেহারে ক্লিয়ার করেছে প্রতারণা করলো। এবার সরকার গঠন এবং গণতন্ত্রের নতুন অভিযাত্রা, আপনার প্রত্যাশাটা কি? প্রথম কথা হলো যে এই নির্বাচনের ভিতর থেকে আমাদের যেটা সবচেয়ে বড় লাভ হয়েছে সেটা হইলেই, ধরেন আওয়ামী সরকার মানে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, চলে যাওয়ার পর ইউনূস সাহেব দায়িত্ব নিল, আমরা দলমত নির্বিশেষে সবাই তাকে বসাইলাম। বসানোর পরে তার কাছে আমাদের প্রত্যাশা কী ছিল সেটা পরে আসি। তারপর একটা কথা চলতেছিল এরকম, এই এখন টুক করে চলে আসবে, আগরুম বাগরুম নানান কথা, কেউ কেউ একটু ভীতু হয়েছে, কখনো কখনো নানান পদের কথা বলছে। কিন্তু এই একটা নির্বাচনের মাধ্যমে যেটা হইল, ইউনূস সরকার তো নির্বাচিত ছিল না, যদিও আমরা বৈধই বলবো তাকে, যেহেতু আমরা সবাই মিলে তাকে বসাইছি। কিন্তু নির্বাচিত সরকার আসায় কি হইলো, তার জবনিকাপাত, মানে নির্বাচনের মাধ্যমে একটা সরকার বসে গেছে। সুতরাং এখন শেখ হাসিনা কালকে সকালবেলা দেশে চইলেও আসে, তাকে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার আসতে হবে। তো সেটা আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এইটা গেল একটা দিক। আর একটা দিক হইল যে একটা শান্তিপূর্ণ ইউনূস সাহেব সম্পর্কে সায়ন্ত ভাই বেশ কিছু কথা বলেছে, এটা আমি খুব বিনয়ের সাথে তাকে বলছি যে এখন একটা নির্বাচিত সরকার আসছে, আমরা নর্মালি ধরে নিব সে 5 বছর থাকবে, 5 বছর পর আবার ইলেকশন হবে। এখন সে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, যতটুকু সময়ের জন্যই থাকুক সে, একটা সরকার চলে গেছে, আর একটা সরকার আসছে, মানে বিএনপি আরেকটা সরকার হিসেবে আসছে, এর মাঝখানের সময়টা অন্তর্বর্তীকালীন সরকারটা পূর্ণাঙ্গ সরকার। এখন এই পূর্ণাঙ্গ সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তবে যদি সেই কোনো সিদ্ধান্ত রাষ্ট্রের জন্য ভালো না হয় কিংবা ক্ষতিকারক কিছু হয়ে থাকে, আমার মনে হয় নির্বাচিত সরকার আসছে, তাদের সেটা প্রিভিলেজ আছে এটা রিভিউ করার, যদি প্রয়োজন না মনে করে এটা রিভিউ করে বাতিল করার, এবং সেটা যদি জনস্বার্থে বোঝানো যায় আমরাও কোঅপারেট করব 100 বার। কারণ আপনি যদি বুঝাইতে পারেন যে এটা জনস্বার্থ বিরোধী হয়েছে কিংবা খুব বেশি ক্ষতিকারক, অফকোর্স সেই রিভিউ করার সুযোগ আছে, সেটা তারা করুক। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার শেখ হাসিনা যখন চলে যায় তখন রাজাকার এবং রাজাকারের বাচ্চা যাদেরকে বইলে গেছে, রাজাকারের বাচ্চা বলতে আমি ছাত্রদের কথা বলছি, তাদের কিন্তু সে বলছে এরকম কথা যে রাজাকারের বাচ্চা,
রাজাকারের নাতিপুতি, এগুলো বইলে গেছে। বাট ইনফ্যাক্ট সে এটা রাজাকারের নাতিপুতি যাই হোক বলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু পার্লামেন্টেই শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা তাদের কাছ থেকে যেটা পাইছি, সায়ন্ত ভাইরা, যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সবই ঠিক আছে। কিন্তু এখন যদি আমরা সংসদের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে স্বাধীনতার পক্ষের শক্তি ট্রেজারি বেঞ্চে আর বিপক্ষের শক্তি বৈশা দিতেছে আপনার অপোজিশনে। মানে এটা একটা বিচিত্রময় পার্লামেন্ট হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়, কারণ আমরা এর আগে এরকম দেখি নাই। এখন ওরা বিরোধী দলের চেয়ারে বসবে। আবার জাতীয় সরকারও করতে চাইছিল এইবারও। না, জাতীয় সরকার করতে চাইছিল এবারও। জাতীয় সরকার কি বলছে, আমরা আগে যেমন আপনাদের সাথে ছিলাম এখনো একই সাথে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের সঙ্গে যখন দেখা করতে গেলেন সে সময় বলছে, পরেও বলেছেন যে জাতীয় সরকার না, কিন্তু এইটা এই সময় যায় না। এই কারণে যায় না, আপনার তো একটা বিরোধী দল লাগবে। একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তো একটা অভ্যুত্থান পরবর্তী, সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তো বিরোধী দল দরকার। ওটা তারেক রহমান বলছে, আমি জানি না, বাট সেন্সিবল লোকের এটাই বলা উচিত। রয়টারের সঙ্গে সাক্ষাৎ ঠিক আছে, আমাদের তো বিরোধী দল লাগবে। এইটা কিন্তু আমি ইনফ্যাক্ট আমার জানা নাই, কিন্তু মিলে গেছে। কারণ একটা সেন্সিবল লোক এইভাবেই বলবে। ওয়াইজ ম্যান থিংক অ্যালাইক। আরে ভাই, আমি ওয়াইজ ম্যান না রে ভাই। না শুনেন, আমি একটা কথা বলি, এত বড় একটা রেসপন্সিবিলিটি তারেক রহমান সাহেব পাইছে। আমরা যে যত কথাই বলি, টক শোতে এসে নানান কথা বলি, আমরা যে আর্গুমেন্ট করি সেটাও কিন্তু এটা মানে এই না যে আমি তার বিরোধিতা করতে বা চ্যালেঞ্জ করতেছি। টেক এ লেসন, ভালো জিনিসগুলো অ্যাকসেপ্ট করেন আর খারাপ জিনিসগুলো রিজেক্ট করেন, এই অপশন আপনাদের আছে। প্রাণবন্ত বিরোধী দল থাকুক এবং আনসারেবল হোক সরকার, বিরোধী দল একে অপরের কাছে আনসারেবল হোক। সরকার যারা গঠন তাদেরকে বলতে চাই, আপনার ইশতেহার কিন্তু মশকরা না, ইশতেহার ইজ এ কন্ট্রাক্ট, প্রতিশ্রুতি কার কাছে? জনগণের সঙ্গে, শুধু বিএনপির সঙ্গে না। কারণ আপনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন তখন আপনি সবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে সবার অঙ্গীকার। সুতরাং আপনি যে প্রতিশ্রুতি দিছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন। কোথাও লেকুনা থাকলে, সময় লাগলে সেটা জনগণকে অবহিত করবেন। আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, থাকেন আপনি সুন্দরভাবে দেশ চালান, এটা আমাদের প্রত্যাশা। গণতন্ত্র এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং আমরা সামনে আরো আমাদের গণতন্ত্র আরো মজবুত হোক, সেটা আমরা চাই। অ্যাডভোকেট রাজ্জাকী, আবার ফিরবো আপনার কাছে। ডাক্তার শান্ত, আর আমরা যেহেতু সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি, আমার মনে হয় যে আলোচনা নির্বাচন প্রসঙ্গটা আর একটু পরে আনিয়ে সরকারের সামনে এখন কি অগ্রাধিকার পাওয়া উচিত? সরকারের অনেকগুলো বিষয় তো এখন সবগুলোই কিন্তু অগ্রাধিকার, তার মধ্যে সামনে অনেকগুলো বিষয়ে একই সঙ্গে সাইমালটেনিয়াসলি অগ্রাধিকার নিয়ে এগোতে হবে। 100 দিনের তারা নির্বাচনী অঙ্গীকারী ইমিডিয়েটলি যে কাজগুলো করবে বলছে, সেগুলো অন্তত 100 দিনের মধ্যে তার কিছু কিছু অন্তত শুরু হয়েছে যৌক্তিকভাবে, সেটা দেখাতে হবে, ভিজিবল করতে হবে তাদের। এই নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার ছিল 3টা: সংস্কার, বিচার এবং নির্বাচন। তো নির্বাচন তো হয়ে গেছে তাদের হাত দিয়ে, একটা শেষ, কিন্তু বিচার এবং সংস্কারটা চলমান। এই সরকারের বিচার প্রক্রিয়া, যারা অপরাধী, যারা মায়ের বুক খালি করেছে, যারা সত্যি সত্যি অপরাধী, মানবতা বিরোধী অপরাধ, তাদের যেন আইনের আওতায় আনা হয়। ভবিষ্যতে কেউ যাতে এইরকম ধরনের অপরাধ করতে ভয় পায় সেটা নিশ্চিত করতে হবে। আর যারা যারা অপরাধ করেনি তাদেরকে, অপরাধীদের বিচারের আওতায় আনার সাপেক্ষে তাদেরকে দেশের নাগরিক হিসেবে মর্যাদা নিয়ে বাঁচা, নাগরিক অধিকার প্রয়োগ করা, রাজনীতি করা, সব অধিকারও তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যক্তির দোষে অন্য ব্যক্তি যেন ভিকটিম না হয় সেটাও দেখতে হবে। পাশাপাশি যে এই দেশের সবচেয়ে তরুণদের সবচেয়ে বেশি চাওয়া কি? কর্মসংস্থান। এই গণঅভ্যুত্থানটা যে হলো, গণঅভ্যুত্থানের সূত্রপাত কিন্তু মেধার ভিত্তিতে কর্মসংস্থান চেয়েছিল, যে আমি তোমার কাছে দয়া চাই না, আমাকে শুধু মেধার ভিত্তিতে পরীক্ষাটা দিয়ে চাকরিটা পেতে দাও, আমার কাজটা সম্মানজনকভাবে আমি আমার মেধার ভিত্তিতে পেতে চাই, সেটা দাও। এটুকু শেখ হাসিনা না দিয়ে উল্টা তাদের গালিগালাজ করাতে সে 18 তো সেই কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন এবং সূত্রপাত, সেইটার ধারাবাহিকতায় আবার
এই 24 সালে এসেও আবার বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং এদেশের তরুণ সমাজ তারা সম্মানজনকভাবে খেয়ে পড়ার জন্য একটা কর্মসংস্থান চায়, সেটা সরকারি চাকরি হোক, সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা বেসরকারি চাকরি হোক, বা কিছু একটা করে তাদের টিকে থাকার পথ চায় এইটা। এবং এটা করতে গেলে পাশাপাশি শুরু থেকেই দুইটা জিনিস করতে হবে, দুর্নীতি দূর করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে, কেউ যেন ভিকটিম না হয়। এই কাজগুলো সবই অগ্রাধিকার ভিত্তিতে একই সঙ্গে শুরু করতে হবে। জি, আপনি 100 দিনের কথা বলছেন। আমার তো মনে হয় প্রথম দিন প্রতিটা দিনেই এই সরকারের সামনে চ্যালেঞ্জিং বটেই। আজকেই তো আপনি মনে করেন বাংলাদেশের মতো দেশে এরকম নির্বাচন হলে, এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি হলে, নিরঙ্কুশ বিজয় পেলে সেই দলগুলো কি করতো? তারা বিজয় মিছিল করে যাতা আচরণ করতে। এটা বাংলাদেশের অতীত ট্রেন্ড সবসময় হয়ে আসছে। রাজাকি ভাই, আপনি কি বলবেন? অগ্রাধিকারটা কি পাওয়া উচিত? সায়ন্ত 100 দিনের একটা কথা বলেছেন, কিন্তু প্রতিটা দিনেই গুরুত্বপূর্ণ। কি অগ্রাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার কি? আপনি সরকার গঠন করবেন যদি আপনি রেসপন্সিবিলিটি মনে করেন, তাহলে তো প্রতিটা মুহূর্তই তো আপনার রেসপন্সিবল, প্রতিটা মুহূর্তই আপনার মূল্যবান, প্রতিটা মুহূর্তে আপনি কাজ করবেন। আমরা সিম্পলি ওই যে উনি ডাক্তারি করে, ওনার নিজের হাতেই তো সময় নাই, কথার কথা বলছি। আমরা কি করি? আর যিনি প্রধানমন্ত্রী হবেন কিংবা মন্ত্রী হবেন, তাদের টাইম কোথায়? তাদের প্রতিটা মুহূর্ত তো মূল্যবান, সেই দিকটায় খেয়াল রাখতে হবে। 100 দিন আর না, প্রতিদিনই মূল্যবান, একেবারে প্রতিটা দিন মূল্যবান। অগ্রাধিকার হওয়া উচিত কি? অগ্রাধিকার যদি মানে রাষ্ট্রের জন্য অগ্রাধিকার কি হবে? প্রথম, আপনি যদি কালকের থেকে টেক ওভার করেন, পরশু থেকে টেক ওভার করেন, প্রথম হলে আমি এই মুহূর্তে মনে করি যে আমরা অনেক বিতর্ক করছি, অনেক নির্বাচনের আগে বহু কিছু বলছি, ঋণ খেলাপিরা পাশ করছে, অমুক তমুক, সেই সমস্ত আলাপ বাদ। আজকে কিন্তু গণভোটটাও পাশ করছে। রাইট, গণভোটটা যেহেতু পাশ করছে, গণভোটটা কিন্তু জনগণের গণ আকাঙ্ক্ষা বলতে পারেন। সুতরাং আমি মনে করি প্রায়োরিটি বেসিস জুলাই চেতনার হয়তো, যেহেতু জুলাই চেতনার সাথে এটা রিলেটেড, জুলাই সনদ হবে এটার ভিত্তিতে, সুতরাং অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে এটা শুরু করা উচিত। এটা শুধু যে ওই জন্য দরকার তা না। আমার কাছে মনে হয় যারা নির্বাচিত হয়ে গেছেন তাদেরও একটা বৈধতার ব্যাপার আছে সাংবিধানিকভাবে, যেটা আমি আগেও বলছি, এখনো বলছি, যে আমরা যে নির্বাচনটা করেছি সেটা কিন্তু ইনফ্যাক্ট এখনো কোন সংবিধানে করছি সেটা আমাদের কাছে অস্পষ্ট। সুতরাং আমার কাছে মনে হয় যেহেতু নির্বাচন হয়ে গেছে, তারা প্রথম দিকেই তাদের বসা উচিত গণভোটটা নিয়ে। আমি গণভোট 100% বাস্তবায়ন করবে না কতটুকু করবে সেই সিদ্ধান্ত তারা নিবে না। বিএনপি সুস্পষ্টভাবেই বলেছে যে তারা যে স্বাক্ষর করেছে সুস্পষ্টভাবে সেই স্বাক্ষরের পুরো বাস্তবায়নেই তারা অঙ্গীকারাবদ্ধ। আমি সেটাই বলছি, কারণ আপনার আরেকটা সুবিধা আছে। না, জুলাই স্বাক্ষরের পূর্ণাঙ্গ বাস্তবায়ন বিএনপি অঙ্গীকারবদ্ধ, এটা ঠিক আছে, আমরা না, তারা ডিফার করেছে। ডিফার মানে হচ্ছে তারা যেটা স্বাক্ষর করেছে, তার নোট অফ ডিসেন্ট যেখানে আছে এগুলো তারা করবে না, সেইটুক তো তাদের আপত্তিই আছে। আমি বলি, আচ্ছা আমি বলিনি যে নোট অফ ডিসেন্টের কথা যেটা বলছে, ইনফ্যাক্ট নোট অফ ডিসেন্ট যেটা ওনারা বলতেছেন, দুইটা তো একই দিনে হয়েছে, গণভোট এবং জাতীয় সংসদ, এবং একটার সাথে আরেকটা রিলেটেড। আপনি জাতীয় সংসদে কার্যক্রম শুরু করতে হইলে আপনার এখন গণভোটকে মূল্যায়ন করতে হবে। এখন গণভোট মানে তো রাফলি বোধ হয় 77% ভোট পাইছে, কাস্টিং ভোটের 77% জনরায়। তো এইটাকে আপনার তো অবশ্যই আমলে নিতে হবে। এখন এটা শুরুতেই তো এখন এইটা কাজ করতে হবে, কারণ আপনি যদি এর আলোকে সংবিধানটাকে সংস্কার না করেন, আপনি তো অপারেট করবেন কি, আপনি শুরু করবেন কিভাবে যাত্রা? কারণ আমি সংবিধানটা বারবার আমাকে কেন বলতে হচ্ছে, আমাদের এগুলো আজকে পিওর একাডেমিক ডিসকাশন, এখন আর কোনো বিতর্ক নয়। সেটা হলো যে ওই সংবিধানে তো প্রধানমন্ত্রী চালাইতেন, একটা সংসদ থাকাকালীন মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে আরেকটা সংসদ করতেন, নির্বাচন কইরা বসায় থইতেন, তারপরে আগেরটার মেয়াদ শেষ হবে, তারপরে মানে 1 সেকেন্ডও খালি থাকবে না, শেখ হাসিনা থাকতে হবে 24 আওয়ার, মানে একেবারে আমরণ। এই কারণে এটা করছিলেন। নির্বাচনটা সেই আলোকে হয় নাই, সেই আলোকে হইলে ওই সংবিধান মোতাবেক নির্বাচন 26 ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কোনো স্কোপ নাই, 29-এ ছিল। ওই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেহেতু প্রায়োরিটি, এখন প্রায়োরিটি হিসাবে তার প্রায়োরিটি হিসেবে আমি মনে করি সবার আগে গণভোটের অগ্রাধিকার, এবং গণভোটের আলোকে ওনাকে সংবিধান সংস্কার করে কার্যক্রম শুরু করতে হবে, সংসদে প্রবেশ করতে হবে। এখন এই যে আপনি বলছেন যে গণভোটের আলোকে, গণভোটের যে বিষয়গুলো আছে, এই বিষয় নিয়েও তো একটু মানে এদিক ওদিক আছে।
জুলাই সনদ যেটি স্বাক্ষরিত হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। জুলাই সনদে যেটি আমি বলি। নিয়ে সমঝোতা হয়েছিল, হ্যাঁ। সব মিলিয়ে একটা ব্যত্যয়ও আছে। সব মিলাই ব্যর্থ আছে, নোট অফ ডিসেন্ট আছে, রাইট। কিছু উনি দ্বিমত করছে, কিছু আমি দ্বিমত করছি, এইভাবে আছে। এই দ্বিমত ছিল বলেই তো গণভোটের প্রশ্ন আসছে। রাইট। এই দ্বিমত যদি না থাকতো তাহলে তার গণভোট লাগতো না। গণভোট যখনই হয়ে গেল তখন আপনার আর ওই দ্বিমতের নোট scope অফ নাই। ডিসেন্টের কোনো স্কোপ নাই, অসংখ্য ধন্যবাদ। সব অ্যাপ্রুভ আবার বাই দ্য পিপল আবার- এন্ড ইট শুড বি এক্সিকিউটেড বাই দ্য মেম্বার অফ পার্লামেন্টস। এই মুহূর্তে হবে, গণপরিষদ দিতে পারে অল্প সময়ের জন্য, এটা করা। আবার ফিরবো আপনার কাছে, ডাক্তার সায়ন্ত, কি বলবেন আপনি? রাজ্জাকি ভাই হলো আইনজীবী মানুষ, বিজ্ঞ আইনজীবী। ধর্মীয় এটা কিভাবে- আইনজীবী কি, এটা তো আমরা কমন কিভাবে- জিনিস, কিভাবে আমি common বলি জিনিস। যে একজন বিজ্ঞ আইনজীবীর কথা ঠিক আইনসম্মত হচ্ছে কিনা, হ্যাঁ। এবার একটু বলি আমি, বা আইনজীবী না হয়েও। না, ঠিক আছে। গণভোটে দ্বিমত না থাকলেও কখনো কখনো কোনো ইস্যুতে রাষ্ট্রের জনগণের মতামত নেওয়ার প্রয়োজন হয়, সেটাই গণভোট। জিয়াউর রহমান যখন 19 দফা দেয়, জিয়াউর রহমানের 19 দফার মধ্যে কেউ তখন তো দ্বিমত করে নাই, কোনো প্রতিপক্ষ ছিল না, কিন্তু তাকে বলতে হয়েছে জিয়াউর রহমানের প্রণীত এই 19 দফার মাধ্যমে দেশ এগিয়ে নিয়ে যাওয়াকে আপনি কি সমর্থন সমর্থন করেন? করেন? হ্যাঁ অথবা না। যখন পার্লামেন্টারি সিস্টেমে আমরা প্রবেশ করি তখন ওইখানে সকল রাজনৈতিক দল একমত হয়ে পার্লামেন্টারি সিস্টেমে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারপরও সেখানে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্মে যাওয়ার জন্য যে আমরা সব রাজনৈতিক দল চাইলাম, ঠিক আছে, কিন্তু জনগণ চায় কি না সেটাই গণভোট, সেটাই রেফারেন্ডাম। তখন বলতে হয়েছে যে এটা চায় কি না। সুতরাং এইবার প্রথম দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হুকুমতের প্রধান ডক্টর আলী রিয়াজ দুইজনেই অভিন্ন ভাষায় বলেছিলেন যে সকল রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেটুকুই গণভোটে যাবে, হ্যাঁ না ভোটে। বাকিটা রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে দিবে। তার মানে সকল দল একমত হলেই যে গণভোট দরকার নাই, কথাটা এরকম না, একমত হলেও গণভোট দরকার আছে, এটাই গণভোটের আইন। দ্বিতীয় কথা যেটা, গণভোট এক্সিকিউট করে তাদেরকে সরকারে ঢুকতে হবে। গণভোটের বিষয়ে বলাই হয়েছে যে এইটার একটা পরিষদ হবে, এই জাতীয় পরিষদটা হবে পার্লামেন্ট অফ মেম্বার অফ পার্লামেন্ট যারা নির্বাচিত হবেন তারাই পদাধিকার বলে এর সদস্য হবেন, এবং ওইটা একটা দ্বৈত সত্তা হবে। জাতীয় সংসদের সদস্যরা ওইভাবে চালাবেন, আর এটা পাশাপাশি এই পরিষদ এই যে গণভোটে যে সিদ্ধান্ত নেওয়া হলো এগুলোকে আইনে পরিণত করবেন, যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করে, শুধু 180 দাগ দিনের দেবেন আর মধ্যে। সই করবেন সেটা না, এটা এবং 180 দিনের মধ্যে। not only 180 দিন, 180 কার্য দিবস। Right. এবং সংসদীয় কার্য দিবস মানে হলো জাতীয় সংসদ যতদিন বসে হ্যাঁ, ওই সেখানে হারে থাকে। 180 সংসদীয় কার্য দিবস মানে হলো এতে 220 দিন হতে পারে। 2-2.5 বছর 3 বছরও লেগে যেতে পারে। এখন অতীতের সংসদ বসার যে রেট তাতে এরকমই ধারণা আসে। Right. তার এরপরে হলো এটা প্রায়োরিটি বেসিসে। সুতরাং একটা নির্বাচিত সরকার তাদেরকে প্রায়োরিটি হইলো গণভোটকে এক্সিকিউট করে, এটাকে এক্সিকিউট করে তাদেরকে সরকারে ঢুকতে হবে, এইটাও আইনসম্মত নয় এবং যেই সিদ্ধান্তর সঙ্গে ম্যাচ করে না। তৃতীয় যেই কথা, গণভোটে এইখানে জুলাই সনদে যা আছে সবই কি মানতে বাধ্য কি বাধ্য না, ইট ইজ অলসো ডিবেটেবল। কেন এটা ডিবেট করার বিষয়? কারণ হচ্ছে বিএনপির সঙ্গে যখন ঐকমত্য কমিশনে বিভিন্ন দল আলাপ আলোচনা করলো, সেখানে সিপিবির কিছু নোট অফ ডিসেন্ট ছিল, জামাত ইসলামের নোট অফ ডিসেন্ট ছিল, এনসিপির নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, সবার ছিল। কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট যেই জায়গাগুলোতে ছিল, যেহেতু আগে আলোচনা ছিল সব দল একমত যেখানে হবে সেটুকু গণভোটে যাবে, জুলাই সনদে স্বাক্ষর হবে সেটুকু এবং গণভোটে যাবে, সেইটা না করে সরকার চালাকি করে সবগুলো এক জায়গায় করে নোট অফ ডিসেন্ট সহ দিয়ে বলল সই করো। এই সই নিয়ে তখন বিএনপি আপত্তি তুলল, বলল যে এটা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কারণ জুলাই সনদে তো এটা থাকার কথা না, যেগুলো দ্বিমত আছে। তারপরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, সরকারের একটা অংশ এনসিপি, জামাত এবং আরও কিছু রাজনৈতিক পক্ষ তারা মিলে বিএনপির ঘাড়ে এই অপবাদটা চাপাইতে শুরু করলো যে বিএনপি সংস্কারের পক্ষে না।
এখন যে বিএনপি ওর মধ্যে 90% সংস্কারের প্রস্তাব কিন্তু তাদের নিজের, তাদের 31 দফার মধ্যে আছে। সেই বিএনপিকে 10% জন্য যে সে একমত হয়নি, সে কারণে তারা সই করতে অপারগতা প্রকাশ করছে, তখন বলছে যে ওরা সংস্কারেরই পক্ষে না। তখন যদি বিএনপি সই না করে তাহলে ওই অচল অবস্থাকে কেন্দ্র করে নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে। যে একটা গোষ্ঠী যারা চাচ্ছিল নির্বাচনটা ভণ্ডুল হোক, ওই স্বাক্ষর না করলে তার উপরে একটা মিথ্যা অপবাদ চাপানো হবে, যেটা ভোটে তাকে ক্ষতিগ্রস্ত করার একটা অপকৌশল, যে বিএনপি সংস্কারের পক্ষে না। সে কারণে বিএনপি সই করছে। সই করার পরে তারা অবস্থানে স্পষ্ট করেছে সৎভাবে। শেষ করি বলি, কি বলছে, নির্বাচনী ইস্তেহারের মধ্যে আবার লিখিতভাবে দিয়ে দিচ্ছে, বলছে যে ওইখানে আমাদের যে আপত্তি ছিল সে আপত্তির জায়গাগুলো আমরা এখানে নির্বাচিত হলে আপনারা আমাদের রায় দিলে আমরা সেগুলো বাস্তবায়ন করব না। যেমন একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না, ওইখানে ওরা দিয়েছে এটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে, আমাদের দ্বিমত আছে, আমাদেরকে আপনারা রায় দিলে আমরা ওইটা মানব না। 2, উচ্চকক্ষ বিএনপি প্রথম প্রস্তাব করেছে 31 দফায়। কি কনসেপ্ট থেকে কেন প্রস্তাব করেছে সেই ব্যাখ্যা বিস্তারিত আছে, যদি কেউ শুনতে চান বলবো পরে। সেই ভিত্তিতে বিএনপির ব্রেন চাইল্ড এটা, বিএনপি এর ফর্মুলার কথা অঙ্গীকার করছে, সব করছে। তারা এখানে একটা রূপরেখা দিয়েছে, তাদের নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও সেখানে ওইখানে ঢুকিয়েছে পিআর পদ্ধতিতে হবে। বিএনপি বলছে আমাদেরকে যদি আপনারা রায় দেন তাহলে আমরা ওই পিআর পদ্ধতিতে যাব না, আমরা সংসদীয় আসন প্রাপ্তির অনুপাতে আমরা সেট করব। এখন বিএনপি তো এটা গোপন করে নাই, প্রতারণা করে নাই, চালাকির আশ্রয় নাই, তাদের অবস্থান জনগণের কাছে স্পষ্ট করেছে। জনগণ একদিকে তাদের এটা জেনে তাদের পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ তোমাদের সঙ্গে একমত, তোমাদের রায় দিলাম, তোমরা যা যা বলেছো সেটা করো। এখন বলতে পারেন তাহলে জনগণ তো গণভোটেও হ্যাঁ বলেছে, তাহলে কি করবেন? গণভোটে হ্যাঁর মধ্যে ওই জনগণের মধ্যে বিরাট একটা অংশ তারা এই গণভোটের এই যে এতগুলো ধারা বোঝেই না, 99% বুঝে নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কাউকে এখন ওইটা দেন সব ধারা বুঝে কিনা, শিক্ষিতদের সামনে আনেন, চ্যালেঞ্জ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাইলে এখন কিছু কথা বলতে হয়। হ্যাঁ, প্রথমত আপনি গণভোটের কথা যিনি বললেন ভাই, যখন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে ওখানে, তখন উনি স্বাক্ষর দিছেন, তারপরে বলছেন ওনারা যে প্রতারণা করছে সরকার, কিছু জিনিস নোট অফ ডিসেন্ট এগুলোকে বাদ দিয়ে একটা সাজাইছে এবং প্রতারণা করছে। আবার উনি এটাও বলছেন যে যদি আমরা ওই দিন স্বাক্ষরভাবে না করি এবং গণভোটের জন্য রাজি না হই, তাহলে নির্বাচনটা ভণ্ডুল হতে পারে। তাহলে স্বাক্ষরটা ছিল শুধু নির্বাচন পাওয়ার জন্যে, মানে তাদের কথায় নির্বাচন পাওয়ার জন্যে। পরে কি হবে পরেরটা দেখব, নির্বাচন পাওয়ার জন্য, এবং এই সরকার নির্বাচন নাও দিতে পারে, ডিলে ট্যাকটিস করতেছে ইত্যাদি ইত্যাদি। তো সেটা সরকার যেমন তাদের সাথে প্রতারণা করছে, তারা ওই দিন স্বাক্ষর দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে কিনা সেই প্রশ্ন থাকলো আমার। এইবার আসেন, তারা তো অবস্থান ক্লিয়ার করছে। হ্যাঁ, না ইশতেহারে ক্লিয়ার করে দিচ্ছে, প্রতারণা করলো কি গোপন করলে না প্রতারণা। ওই ইশতেহার আমার কাছে এখন মূল্যবান না, কারণ একটু আগে বলছেন ইশতেহার হলো দলিল, স্পষ্ট বলছেন এটা জনগণের সঙ্গে। না, ইশতেহার তো ঠিক আছে, আমি বলছি গণভোট। ওই ইশতেহার মূল্যবান না, এটা আবার বলছেন কি? গণভোট প্রসঙ্গে যখন বলবো আমি গণভোট নিয়ে কথা বলতে চাই। সব প্রশ্নে ইশতেহার মূল্যবান, ঠিক আছে, সব ইশতেহার তো ঠিকই আছে, ইশতেহার নিয়ে কথা বলতেছি না, গণভোটের সাথে। এখন যেহেতু একে অপরের সাথে প্রতারণা করছে, আবার বলে একে অপরের সঙ্গে, আমি বলছি আপনার বলছেন যে সরকার আপনাদের সাথে প্রতারণা করছে এই গণভোট নিয়ে, না জানিয়ে করছে। সেটাই তো বলতেছি, বিএনপি প্রকাশ্যে ঘোষণা দিছে, প্রতারণা হলো কিভাবে? ঠিক আছে, বিএনপি তো বলছে, স্বাক্ষরও করছে। স্বাক্ষর করছে কেন? আপনি বলছেন নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে, সেই কারণে সেদিন তারা স্বাক্ষর করছে এবং গণভোটে আসছে। আমি সেই কথাটা বলছি, মানে নির্বাচনটা দরকার ছিল, অবশ্যই দরকার। এইবার অনির্বাচিত সরকার তো অনির্দিষ্টকাল থাকতে পারে না। এখন আসেন, এই যে সরকারের কথা ছিল, সরকার থাকার যে প্ল্যান করছে, যেটা বললো, নির্বাচনটা কিন্তু একদম সুষ্ঠু হয়েছে সকলের মতে। নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, এই নির্বাচনটা কেন এত সুষ্ঠু হইলো? অল স্টেক হোল্ডার সমর্থন করেছে, সহযোগিতা করেছে। সেটা আমাকে বলতে দেন, বলেন। সেটা হইলো এই যে বদ্ধমূল ধারণা ছিল যে সরকার লম্বা সময় থাকতে চায়, বদ্ধমূল ধারণা। এবং এই সরকারের সামনে বহু আন্দোলন আসছে, দীর্ঘ 1.5 বছরে 200-250 আন্দোলন আসছে। এই সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ, এই সরকার কাউকে বলছে বলে পানি মারতে গরম পানি, কাউকে ঠান্ডা, এইসব অভিযোগ, প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারে নাই, মব শুরু করছে, মব বলতে যা বোঝা সবই সরকার করছে। কিন্তু আপনি দেখেন সে বারবার বলছে নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না, একদিন পরেও না। তাহলে
পার্টিকুলার নির্বাচনের দিন গোটা প্রশাসন এত সুন্দরভাবে কিভাবে থাকলো, কিভাবে কাজ করলো। আমি নিজেই বলছিলাম যে ইউনূস সাহেব সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন উপহার দিবেন। আপনার চ্যানেলে বলি নাই, কিন্তু অন্য চ্যানেলে বলছি, এখানেও বলেছেন আপনি। এখানেও বলছি যে উনি বলছে সর্বোৎকৃষ্ট নির্বাচন দেবেন, আমি বলছি নিকৃষ্ট নির্বাচন দেবে। কেন বলছি? ওই সার্বিক সবকিছুর আলোকে। কিন্তু নির্বাচন দৃশ্যমান চোখে যা দেখছি তাতে সুন্দর নির্বাচন হয়েছে, সুতরাং আমি দৃশ্যমান ওইটাই থাকি। সেটা এত সুন্দর হইল কেন? এটা সুন্দর হইলে এই 12 তারিখ নির্বাচন যখন নিশ্চিত হয়েছে ইউনূস সাহেব চলে যাবেন, এটা ছিল মেইন ফোকাস, মেইন টার্গেট। ইউনূস সাহেব যখন চলে যাবেন, সুতরাং নির্বাচনে যেন কোনো এটা প্রশাসনিক সিদ্ধান্ত, প্রশাসন সিদ্ধান্ত নিছে। সিভিল প্রশাসন বলেন, মিলিটারি বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, পুলিশ প্রশাসন বলেন, তারা একটা, আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সাহেব তো যাবেই নির্বাচন। এই ক্রেডিট কি পুরোটা আমরা শুধু সরকারকে দেব না নির্বাচন কমিশনকে? আমি বলি সরকারের কোনো ক্রেডিটই আমি দিচ্ছি না, কারণ সরকারের ক্রেডিট যদি দিতাম তাহলে তো ওই 1.5 বছর সে যন্ত্রণা সহ্য করতো না। তার কমান্ডে যদি এত কাজ হইতো, ওই 1.5 বছর তো সহ্য করতো না। এখানে প্রশাসন নিজেরাই সিদ্ধান্ত নিছে, ইসিও কিছু না এখানে। ইসি তো খালি কাগজে কলমে ইসির আন্ডারে এই সবাই যায়, আসলে তার নিজেরাই সিদ্ধান্ত নিছে। এমন একটা নির্বাচন কোনো আলোচনা যাতে না হয়, কারণ এই নির্বাচন মানে ইউনূস সাহেবের অপসারণ। সুতরাং এই ইউনূস সাহেবের অপসারণটা এত বেশি জরুরি, হ্যাঁ, সুতরাং এই কারণে নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, কোনো কেওয়াস হয়নি। আর যদি পিসের 1.5 বছর, ওই 1.5 বছর তাকে কমফোর্টেবল থাকতে দেয় না, এই কারণে এই প্রশাসনই যদি থাকে কমফোর্টেবল, তাহলে যদি না নড়ে, কাজে ওই ডিস্টারবেন্সটাকে পার্টিকুলার এই দিনটাকে, এটা ইউনূস সাহেব জানতেন যে ইলেকশনের দিন কোনো প্রবলেম হবে না, কারণ রাজনীতিবিদ এবং প্রশাসন আমাকে চায় না, আমাকে বলতে ইউনূস সাহেবকে চায় না, এটা উনি জানতেন। তা আমার কাছে মনে হতো আমি ইউনূস সাহেবকে খুব ভালো বুঝছিলাম, আসলে আমি বেকুব। উনি সর্বোচ্চ সুন্দর নির্বাচন দিতে পারবে এই সিদ্ধান্তে উনি জানতেন যে আমি নির্বাচনের দিন আসলেই সুন্দর নির্বাচন হবে, কারণ আমার অপসারণটা জরুরি। জনাব রাজ্জাকী, আপনার কাছে ছোট আর একটা প্রশ্ন করতে চাই যে জয় মিছিল করেনি বিএনপি, কিংবা বাংলাদেশের অতীত নির্বাচনগুলো যদি দেখি, হেরে যাওয়া দলের উপর হামলা বা সংখ্যালঘুদের উপর হামলার যে বিষয়টি সায়ন্ত বলছেন, এটি বাংলাদেশে যে নতুন রাজনীতির মানে গণতন্ত্রের নতুন অভিযাত্রা, আপনি কি তাই মনে করেন? না, আমি তো ইন অ্যাডভান্স বলতে পারবো না। সামনে ওনাদের মানে বিএনপি, আমাদের সরকার, সবার সরকার, তার পথ চলা শুরু হবে। শুরু হইলে সংখ্যালঘু নিয়ে প্রশ্ন আসে কিনা, সংখ্যালঘু নির্যাতন নিয়ে আবার কথা আসে কিনা, সেটা ডিপেন্ড করবে সরকার কিভাবে চালায় এবং সরকার কিভাবে থাকে। এখন একটা বিষয়, এবারের নির্বাচন যত স্মুথলি হয়েছে, সবচেয়ে সেরা নির্বাচন উপহার দিছে এবং আপনাদের বিশাল বিজয়। সেখানে বিজয় মিছিল বলতে কি, ভূমিধস বিজয়, ভূমিধস বিজয়। সেখানে বিজয় মিছিল করবেন না, দলীয় সিদ্ধান্ত। কেন করবেন না ওই আশঙ্কা করতেছে। কিন্তু আমার যদি আপনি প্রশ্ন করেন, আপনি বিজয় মিছিল একটা করলে অসুবিধা কি? এখন ওনরা যে গ্রাউন্ডে দিছে, পিছের দেখেন নাই, পিছের ইলেকশন আর আজকের ইলেকশন তো এক নয়। আজকের প্রেক্ষাপট আলাদা, সব কিছু আলাদা। 16 বছর পরে আজকে বিরোধী দলে যারা ছিল, মানে যারা বিরোধী দলে গেছে, তারা একটা বড় আসন পাইছে বলতে গেলে, যেটা মনে করেন তাদের জন্য একটা বিরাট আসন। ওইটা তাদের জন্য ভূমিধস জয়, তাদের জন্য ভূমিধস জয়। পাশাপাশি আপনি যদি ধরেন এনসিপি, তারা বোধহয় 6টা না কয়টা, 7টা সিট না, 6টা সিট পাইছে। আপনি বাংলাদেশের ইতিহাসে, নতুন দল, বাংলাদেশের ইতিহাসে তার 12-13 মাস তার জন্ম, 12-13 মাসের জন্মের একটা 6-7টা সিট পাওয়া, আমরা অতীতে অনেক বামপন্থী দল দেখছি জিন্দিগিতে একটা সিট পায় নাই। তারপরে এখনো বিএনপি যাদেরকে দয়া করে সিট দিছে, তারা অনেক পুরনো, অনেক মেধাবী, সবাই তাদেরকে চিনে দলের মালিকগুলারে। হ্যাঁ, মালিকই বললাম, কারণ সব দলে যিনি ফাউন্ডার উনিই মালিক থাকেন, তো সেই মালিকগুলোর সবাই চিনে। আলটিমেটলি তাদের কাছে গিয়া কখনো মার্কা ছাড়া, কখনো মার্কা নিয়ে সিট নিতে হয়েছে। সেক্ষেত্রে তাদের যে 6টা সিট পাইছে, অত্যন্ত আমি মনে করি তাদের একটা ভবিষ্যৎ আছে, কোনো সন্দেহ। আবার তারা যাদের সাথে যোগ দিছে তাদের আবার স্ক্যান্ডেল আছে, সবকিছু মিলে যদি দেখেন একটা বার্তা যায় যে তাদের একটা ভিত্তি হলো, এবং সামনে আমার কাছে মনে হয় এইটা চলমান থাকবে, একটা তৃতীয় ধারা বেরোয় আসতে পারবে। আর বিজয় মিছিল করে নাই যে গ্রাউন্ডটা ওনরা বলতেছে, ইফ ইট ইজ এ ফ্যাক্ট, জাস্টিফাইড। আর আমার কাছে মনে হয় বিজয় মিছিল করলেও কোনো সমস্যা, আমার কাছে মনে হয় না খুব বেশি কিছু ক্ষতিকারক, ঝুঁকিপূর্ণ কিছু হইতো। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট রাজ্জাকী। একটা শান্ত, আপনি কিছু বলবেন? যদি আমরা মেন্টালিটি ধরে নিয়ে রাখি যে জামায়াত নির্বাচনের আগে
তারা টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে টাকা বিলি করে একটা রাষ্ট্রীয় দুর্নীতি করেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, এটা তো সত্য। যারা অন্যকে দুর্নীতিবাজ বলে গালি দিত আর নিজেরা হাদিয়াবাজি করত, সেই দলটা নির্বাচনের সময় 5 বছর রাষ্ট্র চালানোর একটা অনুমতি নিবে, সেই অনুমতিটা তারা টাকা দিয়ে কিনে নেওয়ার থেকে বড় দুর্নীতি আর হয়? সেই দুর্নীতি করেছে, কিন্তু করেছে কালকে। আমি আজকে ভাবতে চাই তারা নির্বাচিত হয়েছে, এখন যদি তারা বলে যে রাষ্ট্র পরিচালনায় আমরা সহযোগিতা করব, অতীতের এই কেনাবেচা, অতীতের এইসবের মধ্যে আমরাও নাই, সরকারও যাবে না, আমরা সব দল মিলে দেশ চালাবো, এই ভালো সিদ্ধান্তকে আমি ভালো বলবো না। এখন সে যদি বলে যে এটা করার সুযোগ দেওয়া হবে না, তো সেটা তো ভালো সিদ্ধান্ত।